নজর থাকবে রেজিনগর থানায়, সেখান থেকে থানার সামনে থেকে আমার সহকর্মী রৌনক থাকবেন, কারণ আজ রেজিনগর থানায় হুমায়ুন কবির গতকাল এর আগে তাকে শক্তিপুর থানায় ডাকা হয়েছিল, তিনি যাননি, রেজিনগর থানায় হাজিরা। রেজিনগর থানায় হুমায়ুন কবিরকে ডাকা হয়েছিল কেন? তার কারণ তার মন্তব্য, যে মন্তব্য উস্কানিমূলক, যে মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার ঠিক 24 ঘন্টার মধ্যে তাকে থানায় তলব করা হয়। রেজিনগর থানা সামনে থেকে রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, হুমায়ুন কবির কোথায়? দেখা একেবারে 11টা 27 নাগাদ হুমায়ুন কবির রেজিনগর থানায় প্রবেশ করে এবং যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং যেমনটা কথা ছিল, অর্থাৎ রেজিনগরে যে মামলা রুজু করা হয়েছিল তার বিরুদ্ধে যে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন, সেই মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিএনএসের 157, 351, 352 সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যেখানে রয়েছে যে তিনি এমন কোনো বক্তব্য করেছেন যার কারণে সাম্প্রদায়িকতা বিপন্ন হতে পারে, ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং ইচ্ছাকৃতভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করা, এই ধারায় মামলা রুজু করা হয়েছিল এবং আজ অর্থাৎ 4 জুলাই তাকে থানায় তলব করা হয়েছিল 11:30টার মধ্যে। 11টা 27 নাগাদ এই রেজিনগর থানার ভেতরে তিনি প্রবেশ করেন এবং তার নিরাপত্তার ব্যবস্থাটা দেখাবো। ইতিমধ্যে থানার যে মূল প্রবেশদ্বার তা বন্ধ করে রাখা হয়েছে, পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ঠিক তারপরেই রাখা হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্সকে এবং গোটা এলাকার 100 মিটার দূরে কিন্তু কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা যাতে কোনো রকমভাবেই জমায়েত না হয়। কারণ যখন হুমায়ুন কবির থানার ভেতরে প্রবেশ করছিল ঠিক তখনই হুমায়ুন কবিরের যারা অনুগামী তারা থানার বাইরে এসে জমায়েত করছিলেন, তাদেরকেও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি বিষয় জিজ্ঞাসাবাদ? কেন তিনি এই রেজিনগরের সভা থেকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলেন? ইচ্ছাকৃতভাবেই যদি তিনি করে থাকেন তাহলে এই মন্তব্য করার পেছনে তার মূল উদ্দেশ্য কী ছিল? এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তাকে আজ তলব করা হয়েছিল এবং ইতিমধ্যে তিনি তদন্তকারী যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে। এবং তোমায় বলে রাখবো, এই রেজিনগরের মামলাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের যারা সহযোগী এরকম 2 জনকে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গ্রেফতারও করা হয়েছে। আমি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে ৭৪,২১০ ভোট পেয়েছিলাম, আর তৃণমূলের এই জোড়া ফুলকে ১৪,৬৩১ আটকেছিলাম, আর এই বিজেপিকে ১০,৩৩৫ আটকে রেখেছিলাম। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যত বেশি যে কসাম দেবে, যত বেশি যে ঘাঁটাবে, যত বেশি যে টাইট করার চেষ্টা করবে, হুমায়ুন কবিরের সঙ্গে হাজার হাজার লাখো লাখো মুর্শিদাবাদের মানুষ তার সঙ্গে আছে, থাকবে। হুমায়ুন কবিরের কোন মন্তব্যের প্রেক্ষিতে তাকে থানায় ডেকে পাঠানো হচ্ছে? কি ছিল সেই মন্তব্যে? শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক'1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এরপর বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ভাষায় কথা বলে আপনাদের পাপের ফল, বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। আর মুখ্যমন্ত্রীর এই চরম হুঁশিয়ারির পরে সুর নরম ছিল হুমায়ুন কবিরের।
আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিক ভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। যাতে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়বো না। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। নোটিশ দিয়েছে, 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন, আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। এখন সবল মুখ্যমন্ত্রী, সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। 0 টলারেন্সের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়াতে খাচ্ছে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি 0 টলারেন্সের কার্যকারিতা দেখা যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে এসে আর 0 টলারেন্স থাকছে না। আমার এটা বলা ভুল হয়েছে যে, এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব। হুমায়ুন কবিরের দিন শেষ বলছেন মন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। ছিঁড়ে জলে ফেললে যেরকম চুপসে যায় না, এখন হুমায়ুন কবিরকে একটু জলে ফেলা হয়েছে। উনি তো ভাগীরথীতে আমাদের কেটে ফেলবেন বলেছিলেন, এখন দেখবেন আর কিছু বলছে না। যা রোগড়ে দেওয়া হয়েছে না কদিন আগে, এবার দেখুন আর বলবে না। হুমায়ুন কবিরের দিন শেষ। মুখ্যমন্ত্রী জনতার দরবারে আজ বরুণ বিশ্বাসের পরিবার। কোন বরুণ বিশ্বাস? শুটিয়ার বরুণ বিশ্বাস। এই শুটিয়ার বরুণ বিশ্বাস বললেই বাঙালি এক ডাকে চিনে ফেলবে। বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রীর দরবারে কি চাইছেন তারা, শুনবো। সরাসরি আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, দেখো, বরুণ বিশ্বাস 2012 সালের 6 জুলাই যে বরুণ বিশ্বাসের করুণ পরিণতির কথা শুধুমাত্র প্রতিবাদের কারণে, যে কলকাতা মিত্র ইনস্টিটিউটের বরুণ বিশ্বাস, শিক্ষক বরুণ বিশ্বাস, তার করুণ পরিণতি হয়েছিল, বাবার সামনে খুন করা হয়েছিল যে বরুণ বিশ্বাসকে। দীর্ঘ 14 বছর কেটে গেলেও সঠিক বিচার হয়নি, অভিযোগ করছেন তার দাদা, তার দিদি, সকলেই। এই মুহূর্তে বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে সল্টলেক বিজেপি দপ্তরে এসেছেন এবং তারা ঢোকার আগেই বলেছিলেন, চোখে জল নিয়ে তারা ঢুকেছেন এবং রামের বনবাসের 14 বছর, বরুণের চলে যাওয়ারও 14 বছর, কিন্তু এখনো পর্যন্ত বিচার মেলেনি। তাদের স্পষ্ট অভিযোগ ছিল যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারাই বরুণ বিশ্বাসের খুনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী নয়, তৎকালীন সরকারের মন্ত্রী নেতারাও জড়িত। এমনকি বারংবার বরুণ বিশ্বাসের খুনের একমাত্র একেবারে চাক্ষুষ করেছিলেন যিনি, খোদ বরুণ বিশ্বাসের বাবা, তাকেও বারবার হুমকির মুখে পড়তে হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাতে তিনি জামে বা সাক্ষী দিতে না যান সেই জন্যেও হুমকির মুখোমুখি পড়তে হয়েছিল। বরুণ বিশ্বাসের দাদা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, কি আশ্বাস মিলল? আবারও পুনরায় তদন্ত হবে, এই আশ্বাস কি দিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করলেন। যেহেতু 14 বছর অনেকটা সময় চলে গেছেন, মুখ্যমন্ত্রীও উনি বললেন যে 14 বছর চলে গেছে, অনেক তথ্য, অনেক ইনফরমেশন নষ্ট করে দিয়েছে। তো একটা সিট আমি তৈরি করে দিচ্ছি, এটা তদন্ত কমিটি আমি তৈরি করে দিচ্ছি, তদন্ত শুরু করবে। কিন্তু আপনাদেরকে সাহায্য করতে হবে পরিবারের তরফ থেকে। ইনফরমেশন অনেক নষ্ট করে ফেলেছে, কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে সেটা তো নষ্ট করতে পারেনি। বরুণ যে ইনফরমেশন রেখে গেছেন, যিনি একজন সে তৎকালীন খাদ্যমন্ত্রী, তৎকালীন গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর যে কুকীর্তির তথ্য বরুণ আমাদের কাছে রেখে গেছেন, সেই তথ্য তো কেউ নষ্ট করতে পারেনি। বরুণ ওনার কুকীর্তির বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিলেন। সেই প্রতিবাদী মঞ্চকে ভেঙে দেওয়ার জন্যে, ওর কুকীর্তিটাকে যাতে মানুষের সামনে না আসে, বরুণের বিরুদ্ধে গিয়ে তখনকার টিএমসির যত গুন্ডা বদমাই সমাজ বিরোধীদের নিয়ে তৈরি করলেন হচ্ছে শান্তি কমিটি। বরুণের বিরুদ্ধে শান্তি কমিটি তৈরি করলেন। জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে ভাষণ দিলেন ছুটিতে গিয়ে, যাতে বরুণের প্রতিবাদী মন যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে। আশ্বস্ত হচ্ছেন মুখ্যমন্ত্রীর কথা? আমরা আশ্বস্ত তো নিশ্চয়ই। দেখুন, বিগত 14 বছর আমি শুরুতেই বলেছিলাম, সেই রামচন্দ্রের বনবাস,
আজকে কিছুটাও হলেও মনে হচ্ছে একটু স্বস্তি, যে যন্ত্রণা 14 বছর বুকে চেপে রেখেছিলাম, হয়তো আজকে কিছুটা মুখ্যমন্ত্রীর সামনে এসে হালকা হলাম। মুখ্যমন্ত্রীর সামনে এসে যন্ত্রণা কিছুটা কমলো এবং বারবার তিনি ঢোকার আগে বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন যাতে সিট গঠন করা হয়, নতুন করে তদন্ত করা হয়, এই গোটা ঘটনার আবারও পুনরায় তদন্ত হয়। সেই একই রকমভাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস মিলেছে, গঠন হবে সিট, হবে আবারও তদন্ত, পুনরায় তদন্ত হবে বরুণ বিশ্বাসের খুনের ঘটনায়। আমরা এর আগেও দেখেছি কামদুনির ঘটনার কামদুনির ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় কামদুনির ফাইলও খোলা হয়েছিল, এবার বরুণ বিশ্বাসের ফাইল কি খোলা হবে? আশ্বস্ত হয়েছেন বরুণ বিশ্বাসের দাদা দিদি। বরুণ বিশ্বাস মিত্র ইনস্টিটিউশনের টিচার, যখন একের পর এক গণধর্ষণ হচ্ছে সুপ্রিয়ায়, তখন গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিলেন। একসময় এই বরুণ বিশ্বাসকেই মারা হলো। গোবরডাঙ্গা স্টেশন চত্বরে খুন হয়ে যান 2012 সালে বরুণ বিশ্বাস। কিন্তু এই বরুণ বিশ্বাসের খুনে এক সময়ের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার নাম কিভাবে জড়িয়ে পড়ছে? জিয়াউল আছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, শুটিয়ায় বরুণ বিশ্বাসের গোবরডাঙ্গা, যখন গোবরডাঙ্গা স্টেশন চত্বরে বরুণ বিশ্বাসকে মারা হয়, খুন হয়ে যান বরুণ বিশ্বাস, সেই 2012 সালের ঘটনা। সেই ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম কেন জড়াচ্ছে, কিভাবে জড়াচ্ছে? দেখো, একেবারে এই বরুণ বিশ্বাস গাইঘাটার একেবারে শুটিয়া গণধর্ষণ কাণ্ডের যে পরপর গণধর্ষণ বা সেখানে নারী নির্যাতন হচ্ছিল এবং সেই ঘটনার কিন্তু প্রতিবাদী মুখ ছিল, অর্থাৎ এই বরুণ বিশ্বাস। তিনি একটি প্রতিবাদী মঞ্চ তৈরি করে। পরবর্তীকালে এই যে গোবরডাঙ্গা এলাকা বা গাইঘাটা এলাকা, সেখানে দেখা যায় একের পর এক খাল বোঝানো হচ্ছে, খাল ভরাট হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে এবং যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খাল সংস্কারের জন্য টাকা এসছে, সেই সমস্ত টাকা সবটাই আত্মসাৎ করা হচ্ছে, ফলে কোনো কাজের কাজ হচ্ছে না। ফলে সেই সময় একেবারে গাইঘাটার বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, ফলে তার মদতেই এই ধরনের অবৈধ কাজ সেখানে হচ্ছিল এবং মহিলাদের উপর একের পর এক অত্যাচার হচ্ছিল এবং তা নিয়ে কিন্তু প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিল এই বরুণ বিশ্বাস এবং একাধিকবার এই অন্যের প্রতিবাদ করেছিল এবং বিভিন্ন সময় তাকে খুনের হুমকি, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং সবটাই হুমকি দেওয়া হচ্ছিল একেবারে এই যে সেই তৎকালীন বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠরাই তারা হুমকি দিচ্ছিলেন এবং তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। অবশেষে একেবারে এই 2012 সালের 5ই জুলাই যখন দাদা বলছিলেন যে একটা শান্তি কমিটি তৈরি করা হয়েছিল, এই শান্তি কমিটি কাদের ছিল, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের কি ভূমিকা ছিল? দেখো, যে শান্তি কমিটি ছিল সেখানে কিন্তু এই বরুণ বিশ্বাসী মাথা ছিল বলে, অর্থাৎ এলাকায় যে অত্যাচার হচ্ছে এলাকায় এবং যে অবৈধ যে কাজকর্ম হচ্ছে তার জন্যই কিন্তু সেখানকার প্রতিবাদী মাথা হিসেবে গড়ে উঠেছিল এই বরুণ বিশ্বাস এবং সেটাই কিন্তু চক্ষুশূল হয়ে উঠেছিল এই একেবারে বিধায়ক, তৎকালীন বিধায়কের। ফলে তাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই যে 5ই জুলাই 2012 সালে তিনি যখন কলকাতা থেকে একেবারে গোবরডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে বাইক করে বাড়ি যাচ্ছিল, সেই সময় স্টেশন চত্বরেই তাকে পরপর গুলিতে তাকে খুন করা হয়, ঝাঁঝরা করে দেওয়া হয় বরুণ বিশ্বাসের এবং এতটাই প্রভাবশালী দুষ্কৃতীরা ছিল, প্রায় কয়েক ঘন্টা সেখানে রক্তাক্ত অবস্থায় বরুণ বিশ্বাস এই গাইঘাটে গোবরডাঙ্গা স্টেশন চত্বরে পড়েছিল। প্রায় ঘন্টা চারিক পরে সেখানকার কিছু মানুষ তারা কিন্তু সেখান থেকে উদ্ধার করে গোবরডাঙ্গা, পরবর্তীকালে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় এবং এই যে খুনের পিছনে এই যে পুরো মাস্টারমাইন্ড ছিল গোবরডাঙ্গা অর্থাৎ গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ এই বরুণ বিশ্বাসের যদি বারংবার বলে এসছে যে তার ভাইয়ের খুনের পিছনে এই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত রয়েছে, তার মদতপুষ্ট দুষ্কৃতীরাই তার ভাইকে খুন করেছে এবং সেই সময় এক নাবালককেও এই খুনের পিছনে লাগানো হয়েছিল, অর্থাৎ যে 5 জন খুন করেছিল বলে অভিযোগ, সেই খুনের পিছনে এক নাবালক ছিল, তাকেও সেই নাবালকের পরিবারকে জ্যোতিপ্রিয় মল্লিক তাদেরকে বলা হয়েছিল যে এই ঘটনা ঘটালে তার সমস্ত দায়ভার নাকি নেবে এই জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাও কথা উঠে এসেছিল। পরবর্তীকালে এই জুভেনাইল করে তার বিচার চলে এবং এই যে ঘটনা তার পরবর্তীকালে তার পরিবার জানায় যে গাইঘাটা এই যে শুটিয়া দেখা গেল একটা সময়ের পরে জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে গেলেন মন্ত্রী। তো সেই ঘটনার বিচার চাই, সেই বিচারের জন্যই আজ বরুণ বিশ্বাসের খুন হয়ে যাওয়ার বিচার চাই। বিচারের জন্য আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসেছিলেন বরুণ বিশ্বাসের দাদা দিদি, তারা আশ্বস্ত হয়েছেন ফাইল খুলবে। এর আগে আরজিকরের ফাইল খুলেছে, কামদুনির ফাইল খুলেছে, বরুণ বিশ্বাসের ফাইল খুলবে।
এবং এরপর 21শে জুলাইয়ের ফাইল খোলার দাবি জানাচ্ছেন বা আবেদন করছেন কাকলি ঘোষ দস্তিদার। 21শে জুলাই মানে 1993 সালের 21শে জুলাই যখন 11 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে মারা যান, সেই ঘটনার এবার বিচার চাইছেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি, মনীশ গুপ্তকে টেনে মমতাকে নিশানা করেছেন। সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। পরে দেখা গেল মমতার আমলে সেই মনীশ গুপ্তকেই মন্ত্রী করা হয়। মনীশের নাম টেনে দোষীদের শাস্তি দাবি কাকলির। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা এবং নতুন করে 21শে জুলাইয়ের তদন্ত শুরুর দাবি বারাসতের সাংসদের। চিঠির বয়ান দেখে অনেকেই মনে করছেন তার মূল নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি মনীশ গুপ্তের প্রসঙ্গ তুলে মমতাকে তীব্র আক্রমণ করেছেন এবং তিনি যেটা একদম শুরু থেকে বর্ণনা করেছেন যে 1993 সালের 21শে জুলাই এসপ্ল্যানেডে গুলি চালানো হলো, 13 জন যুব কংগ্রেসের কর্মী মারা গেলেন। এই সময় যারা যারা দায়িত্বে ছিলেন তাদের প্রসঙ্গ তুলেছেন এবং সেটা মনে করছি এইখানেই তিনি লিখেছেন যে এই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার হাতেই ছিল হোমের দায়িত্ব অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, কিন্তু বুদ্ধবাবু তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, কিন্তু পুলিশের বিষয়টি তিনিই দেখতেন। এবং বিমান বসু ছিলেন সিপিএম এর নেতা, রাজ্য সম্পাদক সিপিএম এর, এবং সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। কাকলি ঘোষ দস্তিদার যেটা লিখেছেন, 21শে জুলাইয়ের দোষীদের আজও বিচার হয়নি, মন্ত্রী, আমলা এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হয়নি। চ্যাটার্জি কমিশনের সুপারিশ সত্ত্বেও সেই সময় স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে গ্রেফতার করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। উল্টে তৃণমূল সরকার তাকে ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছিল এবং তারপর রাজ্যসভায় পাঠিয়েছিল সাংসদ করে। এইটাই কাকলি ঘোষ দস্তিদার যেটা লিখেছে, এইটা কেন হচ্ছে, কেন এতদিনও বিচার মিলবে না? কারণ সেই সময় যে কমিশন বসেছিল, জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশন, সেই কমিশন স্পষ্ট করে বলেছিল এই গুলি চালানোর ঘটনা বিনা প্ররোচনায়, বিনা প্রয়োজনে একটা অসাংবিধানিক বলে এই ঘটনাকে চিহ্নিত করেছিল এই কমিশন, যে এটা কোনো কোনো ক্ষেত্রে জালিয়ানওয়ালা বাগের নৃশংসতাকেও ছাপিয়ে গিয়েছে। এইরকম একটা ঘটনার বিচার মিলবে এই আশা নিয়ে পরিবর্তন হয়েছিল 2011 সালে, কিন্তু তারপর সেই পরিবর্তনের পর এই বিচার আজ পর্যন্ত মেলেনি। তার মাঝখানে কেটে গেল প্রায় 15 বছর। সেইখানেই কাকলি ঘোষ দস্তিদারের দাবি এই কমিশনের এই যে রিপোর্টটা সেটাকেও সামনে আনা হোক, কারণ কমিশনের রিপোর্টে নাকি বলা হয়েছিল যে 21শে জুলাইয়ের যেসব ক্রিটিক্যাল ফাইল সেগুলো নাকি লালবাজার এবং রাইটার্স থেকে মিসিং, সেই রিপোর্টটাকেও সামনে আনা হোক এবং সেই কমিশনের রিপোর্টে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল কারা কারা দোষী এর জন্য, তাদের বিরুদ্ধে পুলিশ এবং আমলা এবং আরো কারা কারা কাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সেই সুপারিশও করা হয়েছিল। তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল 21শে জুলাইয়ের বিচার হবে, কিন্তু তার সেটা কিছুই হয়নি। উল্টে তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই সময়, তাকে ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছে, তারপর আবার রাজ্যসভার সাংসদ করা হয়েছে। সেই জন্য কাকলি ঘোষ দস্তিদারের দাবি যে এই কেস আবার রিওপেন করা হোক, ঠিক মতো চার্জ দেওয়া হোক, চার্জ দিয়ে যারা যারা অভিযুক্ত বা যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং কমিশন যে রিপোর্ট পেশ করেছিল, রিপোর্ট সাবমিট করেছিল সেই সময়, সেটাকে প্রকাশ্যে আনা হোক, তাহলেই বোঝা যাবে তারা সেই সময় দোষী ছিল। তো এই যে চিঠির বয়ান তিনি যেই রকম ভাবে আঙুল তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার, তাতে অনেকে মনে করছেন কাকলি ঘোষ দস্তিদারের আসলে টার্গেট, তার মূল নিশানায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন 21শে জুলাইয়ে তখন কংগ্রেসিরা আন্দোলন করেছিলেন, যারা মারা গেছিলেন যুব কংগ্রেসের কর্মীরা মারা গেছিলেন। আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীও তখন কংগ্রেসের সঙ্গেই ছিলেন, তারও অধিকার আছে গিয়ে বলার যে আমিও এর জন্য আন্দোলন করেছি। মমতা ব্যানার্জি এটাকে হাইজ্যাক করার দিন চালাতেন, যদি এটাকে মনে হয় সত্যি মানবতা বিরোধী কাজ করেছে, সিপিএমের সবার তাকে উদযাপন করা উচিত। কোনো একটা পার্টি হাইজ্যাক করবে কেন? যে যুবকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছেন তারা শহীদ, তাদেরকে আমরা সবাই সম্মান করি। কে যেন তাদেরকে জোর করে হাইজ্যাক করে না নিয়ে যায়। নিশ্চয়ই যখন চিঠি এসছে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা বিচার করবেন। 21শে জুলাই নিয়ে তৃণমূলেই টানাপোড়েন।
নব ও মমতা তৃণমূলের মধ্যে 21-এর অধিকার নিয়ে চাপানুতো। তার মাঝে মুখ্যমন্ত্রীকে কাকলির চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 21শে জুলাই আমরা জানি তৃণমূলের একটা প্রায় অ্যানুয়াল একটা অনুষ্ঠানে পরিণত হয়েছিল। প্রতি বছরই অত্যন্ত ধুমধাম করে তৃণমূল 21শে জুলাই পালন করছে এবং 21শে জুলাই নিয়ে তাদের আবেগে শেষ ছিল না। অনেকদিন আগে থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হতো, বিশেষ করে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই 21শে জুলাই একটা অনুষ্ঠানটা একটা বিরাট মাপের অনুষ্ঠান হতো। হ্যাঁ, মহা ধুমধাম করে 21শে জুলাই এর অনুষ্ঠান হতো এবং সেখান থেকে তৃণমূলের দাবি তারা এটা এইভাবেই শহীদ দিবসটা তারা পালন করতো। 21শে জুলাই শহীদদের তারা স্মরণ করতো। কিন্তু সেই 21শে জুলাই সেখানেই কাকলি ঘোষ দস্তিদার একদম সেখানেই আঘাত করেছে। তিনি যেটা চিঠিতে লিখেছেন যে 21শে জুলাই যে এই আবেগ, এই যে 21শে জুলাই দোষীরা শাস্তি পাবে, এই আশাটা তো ছিল। পরিবর্তন তো 2011 সালে হয়েছিল, সেই আশাটা তো করা হয়েছিল। এই শহীদদের পরিবার এতদিনে কি পেল? তারা তো দেখতে পেল যে যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে অন্যতম যার বিরুদ্ধে আঙুল উঠেছিল সেই মনীষ গুপ্ত, এই সময় যিনি পররাষ্ট্র সচিব ছিলেন, সেই মনীষ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মন্ত্রী করা হলো, ক্যাবিনেট মিনিস্টার হলেন তিনি, তারপর তিনি রাজ্যসভার সাংসদ হলেন। তাহলে এই যে যারা নিজেদের ছেলেদের হারালো, নিজের পরিবারের সদস্যকে হারালো, যারা 21শে জুলাই যাদের প্রাণ গেল, প্রাণ গেছিল 1993 সালে, তাহলে তাদের পরিবারের লোকেরা তাহলে কি পেল? এই প্রশ্নটাও কিন্তু এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সেখানে তিনি এই প্রশ্নটা করেছেন এবং তিনি তাদের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন যে তাদের বিচার চাই, 21শে জুলাই এর বিচার চাই, নইলে তাদের সাথে বিচ্ছে করা হবে। এই যে যারা তাদের সেদিনটা প্রাণ গেছিল তাদের সঙ্গে বিচ্ছে করা হবে। এই কারণে 21শে জুলাইয়ের বিচার চাই এবং কমিশন যে বসেছিল সেই কমিশনের রিপোর্টও প্রকাশ জানা হোক, এই দাবিও কাকলি ঘোষ দস্তিদার করেছেন। তার এই চিঠির বয়ান দেখে তিনি যেভাবে মনীষ গুপ্তের বিষয়টিকে সামনে এনেছেন, সামনে এনে সেদিন সেই সময় ঘটনা বলেছেন, তারপর ধাপে ধাপে তৃণমূলের আমলে যে কিছুই করা হয়নি সেই অভিযোগ তুলেছেন, সেটা থেকে অনেকে মনে করছেন আসলে কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়।